কারণ বরিশালের ছেলেরা বউ পাগল হয়। আপনি প্লিজ বিয়েতে রাজি হয়েন না, ভীষণ দুর্ভোগে পড়বেন। সাউকি ওর চকচকে চোখ দুটি নিয়ে তাকিয়ে আছে, মুখে সেই কিশোর সুলভ দুরন্ত হাসিটা এসে গিয়েছে। কথাগুলো বলতে বলতে মূর্ছনারও হঠাৎ হাসি পেল। ও ভেবেছিল কি নাকি, পরপর দুবার শ্বাস ফেলে বলল, ফ্ল্যাট করছেন? সাউকি হাসে, মাথা নেড়ে বলে। কিছুটা। হাতের ওড়নাটা খামচে ধরল মূর্ছনা লজ্জায়। ওর রাগ গলে গেল, হঠাৎ অস্বস্তি আর বিরক্তি গলে গেল। সাউকি উঠে দাঁড়ায়, গিয়ে মুরব্বীদের সামনে দাঁড়িয়ে বলে, তাকে আপাতত একটা চেইন পরিয়ে রাখতে চাইছি আব্বু। আমরা মাসখানেক পরে বিয়ে করব। তারাবির নামাজের শেষে পুরুষেরা দ্বিতীয় দফায় বাড়ির ভিতরে প্রবেশ করছে। খাবারের আয়োজন সব তালুকদার ম্যানশনে হয়েছিল। সাদ লোক খাটিয়ে বক্সগুলো এনেছে। শাহনাজ, নাফিয়া, সিমিন, নিসা, মন্দিরা সবাই হাতে হাতে সাজিয়ে ফেলেছে। ও পক্ষের মেহমান কেবল 5 জন, মেয়ের বাবা, চাচা, মেয়ের বান্ধবী আর 2 জন চাচাতো ভাই। শাহনাজ লোকগুনে প্লেট সাজিয়ে সানভীরকে ডাকলো ঘর থেকে। বাবা, উঠো না দয়া করে, এক্ষুনি বসবে সবাই, খেয়ে যাও। সানভীর হাসে বলে, আমি রাতে এত ভারী খাবার চাইনি চাচি, ইফতার করেছি এত রাতে, সির্ফ একটা রুটি আর সবজি খাই, আর আমার তাড়া আছে, উঠতে হবে প্লিজ। পাশে বসেছিল অসীম। সানভীর ঘুরে অসীমের বেজার মুখটা দেখে বলল, দুশ্চিন্তা করবেন না চাচা, ওরাই ঠিক, একটু জানাশোনা গাঢ় হোক, বয়স দুজনেরই কম, এটা তো দেখতে হবে। অসীম নিরুত্তর। এক কোণে টুপি মাথায় দিয়ে চুপচাপ বসে থাকা সাউকির মুখে দৃষ্টি তার। তারা সবাই রাজি হয়েছে ওদের প্রস্তাবে। শাহনাজ নিজের গলা থেকে খুলে একটা মোটা চেন পরিয়ে রেখেছে মূর্ছনাকে। মূর্ছনা নিজের ঘরে একা বসে আছে, চেনটা হাতে ধরে। সানভীর এপাশে একটু কেশে নিল, এরপর আমতা আমতা করে বলল, চাচা শাড়ি দিল না যে? অসীম এবার একদম বরফ শীতল গলায় জবাব দিল, ওর আসার লোক নেই, খবরটা লোক মারফতে পাঠিয়ে দিয়েছে। তার মানে ঘটনা সত্যি? হুম। সানভীর যতটা হতভম্ব হয়েছে ততটা ওর মুখভঙ্গি প্রকাশ করেনি। ও চুপ থাকলো কিছুক্ষণ, এরপর বলল, দুটো বউ রেখেছে? বড়জন ডিভোর্স নিয়েছে। কথাবার্তা এখানেই শেষ। সানভীর অস্বস্তিতে কাশতে থাকে। সিমিন এসে দরজায় দাঁড়িয়ে ডাকলো সানভীরকে। ভাইয়া, ভেতরে আপনার জন্য রুটি আর সবজি সাজিয়েছি, ডিনারটা সেরে যান প্লিজ। সাদার সাউকি ওদিকে মেহমানদের সংকট দিতে ব্যস্ত। এই ঘরে সানভীর খেতে বসেছে ভীষণ তাড়াতাড়। নাফিয়া আর সিমিন ওর কাছে। নাফিয়া এসে সানভীরের প্লেটে সবজি তুলে দিতে সানভীর চোখ তুলল। একদম মেরমের একটা শাড়ি পরে দৌড়ে দৌড়ে কাজ করছে। সানভীর চুপচাপ খাচ্ছে। এমন ফিল্টারবিহীন মেয়ে মানুষ সে এর আগে কখনো দেখেনি। হয়তো পৃথিবীতে আছে, তবে সানভীর প্রথম দেখলো। ওর পাতে দুটো রুটি তুলে দিয়ে নাফিয়া বলল, ও স্যার, একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি? আমি নান্টু চেয়ারম্যানকে চেক দিয়েছি, কাল রিসিট দেবে। সানভীর খাওয়া দাওয়া থামিয়ে অবাক হয়ে চেয়ে বলে, রিসিট পরে দেবে আনে, যদি না দেয় সে আওয়ামী লীগের চাঁদাবাদ জানেন না, বাকি কাজ করতে নেই এদের সাথে। আরে দেবে দেবে, উনি কসম কাটলো সেদিন বিকেলে পশ্চিম দিক ফিরে। সানভীর কিছুক্ষণ নাফিয়া দৃঢ় মুখটার দিকে চেয়ে রইল, হঠাৎ করে বলে ফেলল, আপনি কি এমন সরল নাকি মাঝে মাঝে হয়ে যান? নাফিয়া থেমে যায়, খানিক সময় চুপ থেকে বলে, সরল নই, মাঝে মাঝে সরল হবার ভান করি। কেন করেন? কারণ পৃথিবীটা সরল মেয়েদের ভীষণ পছন্দ করে। আমি একা মানুষ তো, আমার আশেপাশে যারা আসবে তারা যদি আমাকে পছন্দ না করে তবে কেমন লাগে। চালাক চতুর মেয়ে দেখলে কারো ডাইজেস্ট হয় না। এই পৃথিবীর ডাইজেস্ট লেভেল হচ্ছে মেয়ে মানুষ সরল হবে, ঠকবে, ঠকে ফেচ ফেচ করে কাঁদবে, অতি তাদের সৌন্দর্য। এরপর যদি চালাক হয়, যদি রিয়াকশন দিতে শিখে যায়, এভরি অ্যাকশনই যদি দুর্বলে নিষ্প্রাণ করে ফেলে, তবে সেটা ওয়ার্ল্ড ডাইজেস্ট করতে পারে না। সবার আগে কিন্তু অন্য মেয়েরাই নাক সিটকায়, বলে এই মেয়ে এমন কেন। এগুলো তো মেয়েদের স্বভাব হবার কথা নয়। আমি তাই একটু বোকা সেজে থাকি স্যার, সরল সেজে থাকি। বেশিরভাগ মানুষ আমাকে পছন্দ করে এই জন্য। যদি সবাইকে বুঝিয়ে দিই আমি একটু চালাক, তবে আর কেউ করবে না পছন্দ। সানভীর হা করে আছে। কোন কথা কোথা থেকে নিয়ে কোথায় চলে গিয়েছে এই মহিলা। ও অবিশ্বাস্য নজরে দেখছে। নাফিয়া হঠাৎ থেমে নিজেকে শুধরে নিয়ে বলল, সরি স্যার, একটু বেশি কথা বলে ফেললাম স্যার। সানভীর চোখ নামায়, এরপর বলে, এত কথাও কি সবসময় বলেন নাকি মাঝে মাঝে? আজ দুপুরবেলাতে আরও একটা কাণ্ড ঘটে গেল তালুকদার মেনশনে। সিমিনের জন্য প্রস্তাব নিয়ে এক ঘটক এসেছিল অসীমের কাছে। সামনে সাউকির বিয়ে। এই অবস্থায় সিমিনের বিয়ে নিয়ে তেমন একটা গা করলেন না যদিও, তবে ছেলে জুনিয়র আর্মি অফিসার শুনে একটু ভাবলেন। ঘটককে বললেন, আমাকে সপ্তাহখানিক সময় দাও,
শাওকির বিয়ের পাট চকিয়ে এটা দেখব। সম্মানটা হাতে ধরে রেখো। সেনাবাহিনীর অফিসার পোস্টের চাকরি প্রতি আমার বিশেষ দুর্বলতা আছে। এককালে আমিও চেয়েছিলাম যোগ্য দিতে। আহ, ভীষণ রয়্যাল এক পেশা। তাদের বলে সপ্তাহখানেক পর আমি কথা বলবো। ব্যাস ওই থেকে শুরু। বাড়িতে যুদ্ধ লাগতে গিয়েও লাগেনি, কারণ সিমিন মামাকে চেনে। ফাঁকা আওয়াজ দেখালে হিতে বিপরীত হবে। ও ফোন নিয়ে বাথরুমে ঢুকে কেঁদে কেটে আরহানকে বলেছে সবটা। এরপর নিসা গিয়ে বুঝিয়ে সুঝিয়ে বসার ঘরে এনে বসিয়েছে। নাফিয়া আর সাউকি বাদে বাড়িতে বাকিরা ছিল। অসীম শীতল চোখে ভাগ্নিকে কিছুক্ষণ দেখে বলল, তোমাকে কোচিংয়ে পড়াতে পাঠানো হয়েছিল, শিক্ষকের সাথে মন বিনিময় করতে নয়। তাও সে স্থানীয় ছেলে নয়। জানো কত বিবাহিত শিক্ষক এমন করে ছাত্রীদের জন্য প্রতারণার জাল বিছায়? সাত পাশ থেকে এবার বলল, আব্বু আমি খোঁজ নিয়েছি, ছেলে হিসেবে ভালো, আসলে অবিবাহিত, একটু সিগারেট খায়, এছাড়া কোনো বদগুণ নেই তার। আমি তোমার থেকে জানতে চাইনি। আমরা কারোর ভেতরে ঢুকে জানতে পারি না লোকটা কেমন। আমি হতাশ। একটু বয়সেও এমন একটা সিদ্ধান্ত নিয়েছে একা একা। মন্দ হলে? সিমিন চুপ করে বসে আছে মাথা নুইয়ে। ক্রমশ রাগ বাড়ছে তার। এত ঢিলা প্রেমিক কি তার কপালে জুটেছে? কোনো গা গরম নেই নাকি চুমুটা খেয়ে মন উঠে গিয়েছে ব্যক্তিত্বহীন কাপুরুষদের মতো? এখনো আসছে না কেন? বাড়ির কলিং বেলটা ঠিক সেই সময়ে বাজলো। আরহান নিজের মাকে নিয়ে দাঁড়িয়ে আছে, দুহাতে মিষ্টি আর ফল। আরহানের মায়ের নাম জয়নব। ভদ্রমহিলা কিছুটা অসুস্থ, সেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। দরজাটা খুলেছিল অসীম। আরহানকে চিনতে পারলেও গম্ভীর গলায় সালাম দিয়ে বলল, কাকে চাই? লোকটার A to Z সম্পর্কে খোঁজ নেয়া আরহানের। এমন ব্যবহারে ভড়কে না গিয়ে আস্তে ধীরে জবাব দিল, ভেতরে আসতে দিলে আপনার ভাগ্নিকে চাইব। আমার আম্মা অসুস্থ, জরুরি ভিত্তিতে এসেছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না তিনি। তাকে আগে একটু বসতে দিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করুন। আমার জবাব, আপনার ভাগ্নির হাত চাই। অসীম নিরুত্তাপ চেয়ে আছেন ছেলেটির মুখের দিকে। নার্ভাসনেসে বেশি কথা বলছে বোঝাই যাচ্ছে। শাহনাজ উঠে গিয়ে এবার বিনয়ী গলায় অসীমকে সরতে বলে জয়নবকে হাত ধরে ভেতরে ঢুকিয়ে সোফায় বসিয়ে দিয়ে বলল, আগে বলুন, আপনি রোজা আছেন নাকি পানি দেবো আপা? জয়নব মাথা নাড়ে। নিতান্তই সরল গোছের, অল্প শিক্ষিত ও শহরের ভাও বাতার সম্পর্কে অবগতিহীন মহিলা বোঝা যাচ্ছে। চকচকে টাইলসের ঘরে একটু দ্বিধা লাগছে চোখে। সে শুধু সিমিনকে দেখছে, যাকে তার ছেলে চায়। ছবিতে অনেক শুকনা লাগছিল, বাস্তবে একটু গোলগাল দেখে ভীষণ খুশি সে। তার এমন যোগ্য ছেলের পাশে যেই মেয়ে দাঁড়াবে, সেই মেয়ের গায়ে মাংস না থাকলে তো কেউ বিশ্বাসই করবে না এরা স্বামী স্ত্রী। আরহান আর অসীম মুখোমুখি বসলো। অসীম আর কিছু বলল না। আরহান বলতে লাগলো, তাও মামা সম্বোধনে। চাকরি করছি 3 বছর মামা, আপনার ভাগ্নির সাথে পরিচয় 2 বছরের, সম্পর্ক 1.5 মাসের। আমার পাকা বাড়ি নেই, এখনো করতে পারিনি, তবে বেতনের পরিমাণ বেশ ভালো। বিয়ের পর বউ কাছে রাখবো, আমার মা আমার সাথে থাকবে, পরিবারে অন্য সদস্য নেই। আপনার ভাগ্নি স্টুডেন্ট মানুষ, তাকে পড়তে দেওয়া হবে, বাড়িতে কাজের লোক রাখা হবে। পৈতৃক সম্পত্তি বলতে তেমন কিছুই নেই, সেভিংসও তেমন নেই। বদগুণ বলতে একটু সিগারেট খাই, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি। পাত্র হিসেবে খুব একটা উত্তম নই, তবে অত খারাপও নই। সেনাবাহিনীর জুনিয়র অফিসারের পাশে দাঁড় করালে অতটাও হাস্যকর লাগবে না বোধহয়। বাকিটা আপনার বিবেচনা। গড়গড়িয়ে বলে থামলো আরহান, যদি ওর গলা আটকে যাচ্ছে মাঝে মাঝে। অসীম কিছুক্ষণ চেয়ে রইল কঠিন মুখে, এরপর বলল, বিবেচনা না করলে? অপেক্ষা করব। হাত ধরেছি, দুম করে ছাড়তে তো পারি না। তবে আমার মনে হয় না আপনার ভাগ্নের পরীক্ষায় এই পূর্ববর্তী সময়টাতে তাকে মানসিক কোনো চাপ দেওয়া আপনার উচিত হবে। সে অপ্রাপ্ত বয়স্ক হলেও নাবালিক নয়, সে বুঝে শুনে এই পথে পা বাড়িয়েছে। তার বিষয়টি ভাবার অনুরোধ। সংসার করার বয়স তার হয়েছে, তার চাহিদার সাথে আমার সামঞ্জস্য পেয়েছে বলেই আমাকে বেঁচেছে। তুমি বললেই তো আর আমি রাজি হয়ে যাব না। ভাগ্নি আমার, বুঝবো আমি সে বড় হয়েছে নাকি হয়নি। অসীমের করা জবাবে আরহান মেয়ে যায়। সিমেনের বিরক্তি ভাব বাড়ছে। মনে মনে বিরক্তি ঝেড়ে বলছে, আরে ছাগল, এই অসীম তালুকদার এত সোজা কথায় ভোলা মানুষ নয়। সিনেমার নায়কদের মতো কিছু করে করে ডায়লগ দিন। 1 মাসের প্রেমে কোন কচু শিখলেন? হ্যাঁ, তেনানো মুড়ির মতো ম্যানম্যানে করছে দেখো। অসীম আরহানকে আবারও বলল, তোমার বয়স একটু বেশি। আমি আর সিমিন মানিয়ে নিয়েছি সম্ভবত, তাকে ভালো রাখবো, নিশ্চিন্তে থাকেন। আম্মা, তোমার কিছু বলার থাকলে বলো।
জয়নব একটু সংকোচ করলো শুরুতে, পরে উঠে গিয়ে সিমিনের পাশে বসে বলল, আপনাদের মতন এত বক্তব্য নেই, তবে খুব পরিচ্ছন্ন পরিবেশে ছেলে মানুষ করেছে। সে তো সৎ। অর্থ সম্পদ তো সাময়িক। একটা ভালো স্বামীর চেয়ে একটা মেয়ের জীবনে প্রয়োজনীয় আর কিছু হতে পারে না। আপনার মেয়ে মাছে ভাতে থাকবে, দয়া করে রাজি হয়ে যান। আমার মনে হয় আপনি রাজি। আমার ছেলেকে বাজিয়ে দেখতে কেবল দয়া করে আর লম্বা করবেন না ব্যাপারটা। আমি হার্টের পেশেন্ট। জয়নবের বক্তব্যের সাথে সাথে পরিবেশটা যতটা ভারী হয়ে উঠেছিল, অসীম সাথে সাথে হেসে দিতে সব গায়েব। তার হাসির সাথে পরিবেশটা হালকা হলো পুরোপুরি। সাদ বাবাকে বুঝতে পারলো, মাকে ডেকে বলল, আব্বু ইফতারের প্রস্তুতি নিতে যাও, মেহমানরা ইফতার করে যাবে। আরহান মাথা নুইয়ে নেয়। অসীম জয়নবকে বলে, বিষয়টি ভেবেছি, তবে ভাগ্নিকে এক্ষুনি বিয়ে দেওয়ার ব্যাপারে একটু আপত্তি আছে আমার। আমার মেজো ছেলের বউয়ের বয়স অতি অল্প। এ সংসারে ঢুকে যতই সাপোর্ট পাক, পড়াশোনায় একটু ব্যাঘাত ঘটেছে তার। ছেলেটা তো আবদার করবেই, তাই বলে বিয়ে তো হাতের মোয়া না। আপনি চেইন পরিয়ে রেখে যান, বরং এর চেয়ে বেশি কিছু। সিমিনের হাত পা থরথরিয়ে কাঁপতে শুরু করেছে। প্রেম যে এত সহজ হয় তা ওর কল্পনার বাইরে ছিল। ও কি ঠিক শুনছে? মামা কি সব মেনে নিলেন? আরহান এতক্ষণের নীরবতা ভেঙে বলল, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না মামা, আমি বিয়েটা সেরেই রাখতে চাচ্ছি। অসীম আরহানের মুখের দিকে চেয়ে থাকে মিনিট খানেক, পরপর বলে, এভাবে হয় না। হয়, কাজীর সাথে কথা বলেই এসেছি। আপনার কাছে রোজ রোজ একজন পাত্র আসবে আর আপনি রোজ রোজ মত পাল্টাবেন, তা হয় না। আকত সেরে রাখবো। কোনো অবস্থাতেই আমি আর সিমিন কষ্ট পেতে চাচ্ছি না। আমাদের শুরুটা খুব পরিচ্ছন্ন ছিল, এটা বজায় থাকুক। বিয়ে করে বউ নিয়ে চলে যাব আমি। আমি শিক্ষক মানুষ, ওর পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। আশা করি ভালো হবে সব। সিমিন শুধু শুনেই যাচ্ছে। এতক্ষণ ও শুধু শুধু মন খারাপ করেছিল। ওর প্রেমিক সিনেমার নায়কদের মতন কড়কড়ে ডায়লগ না দিলেও জেটটা পুরোপুরি নায়কদের মতন। সিমিন পুলকিত হয়েছে। ওর আকাশে ভাসতে মন চাইছে। ও ঠিক করলো শ্রাবণের মেঘগুলো জড়ো হলে আকাশের পরে ও আর ওর শিক্ষক আরহান তালুকদারকে নিয়ে একটা গরম গরম রোমান্টিক উপন্যাস লিখে ফেলবে। অসীম আরহানের কথাগুলো খুবই মনোযোগের সাথেই শুনলো। এরপর বলল, যদিও এখন বিয়ে দিই, তবে আমি ভাগ্নিকে এত তাড়াতাড়ি সংসার করতে পাঠাতে ইচ্ছুক নই। আকত ছেড়ে রাখে যায়, এর চেয়ে বেশি আপাতত নয়। এরপর সাদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, তুমি বড় ভাই, তুমি কি বলো? সাদ অল্প হেসে বলে, আপত্তি নেই, আপনি কথা আগান, সেমিনার ভালো হবে। অসীম শ্বাস ফেলে ঘুরে আবার আরহান আর জয়নবকে বলল, ঠিক আছে, আমার আরো ছেলে মেয়ে আছে, তাদের সাথে আজকে রাতটা আলোচনা করে তারিখ জানাবো। আপনারা চেন আংটি কিছু পরিয়ে রাখতে চাইলে রেখে যান, মানসিক স্বস্তির জন্য। আমি মেয়ের বিয়ে জোর করে কোথাও দেব না। আরহান মাথা দোলালো সাথে সাথে। না মামা, আংটি চেইন আপনাকে অবিশ্বাস করে নয়, সিমিনকে সম্মান করে পরিয়ে যেতে চাইছি। আমি এর আগে কখনো কোথাও পাত্রী দেখিনি। এটার আশরাফি, আচ্ছা এইটা তার আশরাফি। বলেই আরহান পকেট থেকে একটা খাম বের করে মাকে দিল। জয়নব একটা সোনার চেন বের করে বিসমিল্লা বলে পরিয়ে দিল তার হবু পুত্রবধূর গলায়। আসরের ওয়াক্ত শেষ হলো। তালুকদারদের বিশাল পুকুর ঘাটে ছায়া নেমেছে বিস্তর জায়গা জুড়ে। ঘাটের একপাশে মাথায় ওড়না টেনে বসে আছেন সিমিন, তার পাশে কিছুটা দূরত্ব রেখে বসেছে আরহান। নিচে অবশ্য দূরে একপাশে বসেছে সাদের কথায় পাহারা দিতে সিমিনদের। আরহানের হাতে একটা আংটি। কিছুক্ষণ নীরবতা পালন করার পরে সিমিনের দিকে আংটিটা বাড়িয়ে দিয়ে বলল, চেনটা মায়ের তরফ থেকে ছিল, এইটা আমার তরফ থেকে। হাতটা কি বাড়াবে? আবার জিগায়। সিমিন শত স্ফূর্ত হাত বাড়িয়ে দিল। এরপর বলল, আপনি তখন মিনমিন করছিলেন কেন? কেন মামার চোখে চোখ রাখতে পারেননি? আপনার গলা কাঁপছিল কেন? আরহান হেসে ফেলে। তুমি কি আমাকে সিনেমার নায়ক মনে করেছিলে নাকি সিমিন, যে বলবে তালুকদার সাহেব আমি গরিব টিচার হতে পারি কিন্তু লোভী নই, এমন ডায়লগের কথা ভাবছিলে? সিমিন হেসে ফেলে। পরপর ওর হাতে পরিয়ে দেওয়া আংটিটাতে চুমু খেয়ে বলল, না, যা বলেছেন তা ঠিক। আপনি পাস 33 পেয়ে। আরহান হেসে ফেলল, বলল, জি, এখন আপনিও পরীক্ষার পড়া মন দিয়ে পড়তে শুরু করে দিন। আপনার বেলায় কেবল পাশ করলে হবে না, এটা মনে রাখবেন। মূর্ছনা একটু বিরক্তি বোধ করছে এখন। ও বারবার হাতের ঘড়িতে সময় দেখতে দেখতে আশেপাশে তাকাচ্ছে। এমন ঢিলা পুরুষ খুব কম দেখেছে।
আসার পরে কিভাবে কথা শোনানো যায় মূর্ছনা ওটাই ভাবছে। সাউকি এসেছে গুনে গুনে আরো 5 মিনিট পরে। বরগুনা সরকারি কলেজের ক্যাম্পাসে আজ বিকেলে একটা ফুটবল টুর্নামেন্ট আছে। মূর্ছনাকে অনুরোধ করে এখানে ডেকেছে, কিছুক্ষণ কথা বলবে তাই। এতে নাকি বোঝাপড়া করতে সহজ হবে। সাউকির পরনে এক সেট পাজামার পাঞ্জাবি সাদা রঙের। দূর থেকে দেখে মূর্ছনা মৃদু শ্বাস ফেললো। এই ছেলে যা পরে তাতেই চমৎকার লাগে। বিয়ের পর নিশ্চয়ই সৌন্দর্য কমবে না। সাউকি এরপর আরো বড় হবে, তখন সৌন্দর্য আরো মেলবে। তখন সাউকির আশেপাশে কচি মেয়েদের দল মৌমাছির মতো লিকলিক করবে। এমনিতেও তো দোকান দেয় কসমেটিক্সের, তো তারপর কদিন এই ছেলে লয়াল থাকবে থাকবে না। গার্লস স্কুলের কোনো অপূর্ব সুন্দরী মেয়ে এসে চোখ মারলে দৌড়ে যাবে। আর এরপর মূর্ছনাকে সাউকির ফোন ধরতে দেবে না। বেশি বেশি ঘরের বাইরে থাকবে ওইসব মেয়েদের সাথে কথা বলার জন্য। আর দিন শেষে মূর্ছনাকে ঠকাবে। এসব কথা মূর্ছনা এখনই বলে দিতে পারে। মূর্ছনা কোনো রূপকথার গল্পের চরিত্র নয়। ওই লেখিকা শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে গল্পের নায়িকা নয় যে নায়ক শুভ্রের মতো লয়াল থাকবে। বাস্তবে সুন্দর ছেলেরা দিন শেষে হয় লুচ্চা। ইহা একটি বাস্তব সত্যি কথা। ভাবতে ভাবতে কেঁপে উঠল মূর্ছনা। সাউকি তখন ওর সামনে এসে দাঁড়িয়েছে। অন্যমনস্ক মূর্ছনাকে দেখে তুড়ি বাজিয়ে বলে, আপনি কেঁপে কেঁপে উঠছেন কেন? মূর্ছনা নিজেকে সামলে নিয়ে থমথমে গলায় বলল, আমার অন্ধকার ভবিষ্যৎ দেখে ভয়ে। সাউকি একটু দূরত্ব নিয়ে বসলো, আশ্চর্য গলায় বলল, কেমন অন্ধকার? বাদ দিন, আমাকে এখানে ডাকলেন কেন? সাউকি মূর্ছনার কথার জবাব না দিয়ে বলল, 1 মিনিট। এরপর অসীমকে কল দিল। ওপাশে অসীম মেহমানদারির জন্য সাদকে নির্দেশনা বলি দিয়ে যাচ্ছে। সাউকি বলল, আব্বু আমরা কলেজ মাঠে। থতমত খায় অসীম। থমথমে গলায় বলে, কবার বলবে? পারমিশন নিয়েই তো গেলে। না মানে পৌঁছেছি তাই জানালাম, আবার যদি টেনশন করেন। পারলে তাড়াতাড়ি এসো। সিমিনের জন্য পাত্রপক্ষ এসেছে, ওই টিচার। কথা বলতাম আর কি। কলটা কেটে অসীম মুখ ভার করে দাঁড়িয়ে আছে দেখে শাহনাজ এগিয়ে গিয়ে বলল, কি বলল? আবার কেন কল করছিল? ভণ্ডামির লিমিট ক্রস করেছো। তোমার ছেলে প্রেম করার সময় মনে ছিল না, এখন হবু স্ত্রী নিয়ে ঘুরছে আর দফায় দফায় কল করে বাপকে সেসব শোনাচ্ছে। বেয়াদব কোথাকার। মূর্ছনা আবারও ভ্রু কুঁচকে বলল, এখন বলুন কলেজ মাঠে কেন ডাকলেন? কারণ আপনাকে আমার শহরের বিখ্যাত বিখ্যাত সব জায়গা ঘুরিয়ে দেখাবো। এটা বুঝি বিখ্যাত? ওই নাফিস শরীফ হত্যাকাণ্ড এই কলেজের গেটে হয়েছিল, শোনেননি? মূর্ছনা চোখ বড় বড় করে বলল, ও হ্যাঁ, তবে এটা তো বিখ্যাত জায়গা না, কুখ্যাত জায়গা। কেউ হবু স্ত্রী নিয়ে এখানে আসে? কতগুলো কুলাঙ্গার যে ফাঁসলো ওই হত্যা মামলায়। সাউকে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ওই কুলাঙ্গারদের মধ্যে একজন আমি জামিন পেয়েছি, তবে হাজিরা দিতে হয়, খালাস পাইনি। মূর্ছনা অবাক হলো কিনা বোঝা গেল না। ওকে একটু ভীত লাগলো। সাউকি বলল, ভয় পাবার কিছু নেই, আমি কিছু করিনি, ওদের মেসেঞ্জার গ্রুপে ছিলাম বলে ফেসে গেছি। মূর্ছনা ওর সামনে বসে থাকা সরল গোছের পুরুষটিকে বিশ্বাস করে বলল, এসব আমাকে কেন শোনাচ্ছেন? সাউকি হেসে বলল, এজন্যই তো ডেকেছি, বোঝা পড়া শুরু করলাম আপনার সাথে। ও তার মানে এখন আমার কোনো সিক্রেট থাকলে আপনাকে বলতে হবে? যদি আপনি মনে করেন। মূর্ছনা ভেবে পাচ্ছে না তার সিক্রেট কি। সে তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন চরিত্রের মেয়ে। অনেক ভেবেও যখন বের করতে পারলো না তখন সাউকি বলল, সিক্রেট বা পাস্ট না থাকলে বানিয়ে নিতে হবে না। আচ্ছা বলুন, আপনার পছন্দের রং কি? হলুদ। জঘন্য। মূর্ছনা ভ্রু কুচকে বলল, আপনার? লাল। ইয়াক। মূর্ছনা বিরক্ত ফিরিয়ে দিল। সাউকি হেসে বলল, যাই হোক, মিলল না। মূর্ছনা বলল, তবে কি বিয়ে ক্যান্সেল করবেন বলে ভাবছেন? রং মেলেনি তাই? সাউকি মাথা নেড়ে বলে, না, আপনার জন্য প্রতিবার আমার অপছন্দের রং হলুদ শাড়ি কিনতে হবে খুঁজে খুঁজে, এটা ভাবছি। মূর্ছনা হঠাৎ ভারী লজ্জা পেল। মুখ ঘুরিয়ে নিয়ে অস্ফুটে বলল, হাজবেন্ডরা তো তাদের পছন্দের রঙে বউকে শাড়ি কিনে দেয়। সাউকি হেসে বড্ড ভঙ্গিমা করে বলল, বুঝলেন মূর্ছনা রহমান, আমি আবার বউয়ের পছন্দকে সবসময় প্রাধান্য দেওয়া হাজবেন্ড হব কিনা। মূর্ছনা চুপ হয়ে যায়। উঠে দাঁড়িয়ে আস্তে করে বলে, এত ফিল্টার লাগাবেন না দয়া করে। বিয়ের পর তো ভুলেও যাবেন আমাদের পছন্দের কোনো রং ছিল। হ্যাঁ, তখন হয়তো দুজন মিলে একটা কমন রং পছন্দ করে ফেলবো। যেহেতু নিজেদের পছন্দ বিপরীত, লাল আর হলুদ মিলে হয় কমলা, আমরা কমলা রং পছন্দ করব। মূর্ছনার কোনো কথা মাটিতে ফেলতে দিচ্ছে না এই ছেলে। মূর্ছনা নাক ফুলিয়ে বলে, সে দেখা যাবে। দেখবেন বিয়ে ক্যান্সেল করবেন না,
আপনার হাতে কিন্তু মাসখানেক সময় আছে। মূর্ছনা ক্যান্সেল করলে এর মাঝে করবেন। কেন? না করলে কি হবে? ভয়ঙ্কর কিছু রিস্ক আছে। কি রিস্ক? বরিশালের ছেলেরা বউ পাগল হয়। মূর্ছনা আবারও হেসে ফেলল, নরম গলায় বলল, আমি আশা করছি আপনি এমন থাকুন। পাত্র হিসেবে আপনাকে আমার বারবার পছন্দ হচ্ছে। সাউকি চোখ নামিয়ে এবার গম্ভীর হলো। ফোনের ডায়াল থেকে অসীমের নাম্বারটা বের করে কল দিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।